মিটিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা স্রোত ফিরে গেছে তার শ্বশুরবাড়িতে, আবার দুজনে কলেজে জয়েন করেছে। কলেজের প্রিন্সিপাল হঠাৎ একটা খবর পেয়ে খুব উত্তেজিত হয়ে পড়েছেন। উনি নিজের মনেই কথা বলছেন, এই খবরটা কি আমার দেওয়া উচিত না দেওয়া উচিত না, কি করব বুঝতে পারছি না, এতদিন ধরে চেপে রেখেছিলাম, যাকগে এখন দিয়ে দেওয়াই ভালো। তাই সার্থককে ডেকে পাঠিয়েছেন। সার্থক স্যারের কাছে এসছে, স্যার আসবো? উনি অন্যমনস্ক ছিলেন। বলছে, হ্যাঁ তোমাকে তো ডেকে পাঠিয়েছি। বলছে, আপনাকে অন্যমনস্ক লাগছে, আপনি যদি নিজের কাজে ব্যস্ত থাকেন তাহলে আমি পরে আসবো। বলছে, না না না, তুমি যখন এসছো আমি তোমাকে বলি যে তুমি একটা বাইরে যাওয়ার ফর্ম ফিল আপ করেছিলে বিদেশি ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে তুমি পড়াবে 1 বছরের জন্য অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হয়ে। তারা তোমার দরখাস্তটা অ্যাকসেপ্ট করেছে, তুমি 1 বছরের জন্য যেতে পারো, কিন্তু তুমি ওদেরকে বারণ করে দাও, তোমাকে যেতে হবে না। বলছে, কেন স্যার, আমি কেন যাব না? বলছে, কেন যাব না মানে? বলল, স্যার এই যে ফাইনাল ইয়ারের যারা, তাদেরকে তো আমার পড়ানো শেষ, কোনো কিছু বাকি নেই, আর যে কদিন আছে বাকিটা আমি পড়িয়ে দেবো। বলছে, আমি কি তোমাকে সেই জন্য বলেছি যে পড়াতে হবে, সেই জন্য তুমি যেও না? তোমার নতুন বিয়ে হয়েছে, স্রোত আছে, স্রোতকে ছেড়ে তুমি এখন চলে যাবে বিদেশে? তাও দুজনে মিলে একসাথে গেলে আলাদা কথা ছিল, স্রোত তো এখন যেতে পারবে না, ওর ফাইনাল ইয়ার, তুমি কি করে যাবে? তুমি ক্যান্সেল করে দাও। বলছে, স্যার আপনি এটা দিলেন, আমি খুব খুশি হয়েছি, ঠিক আছে আমি যা জানানো জানিয়ে দেবো। বলছে, হ্যাঁ তুমি না করে দাও। তারপর নিজের মনে উনি বলছেন, আমার কি, আমি তো দিয়ে দিয়েছি, এবার ওর বাবা বুঝবে কি করবে না করবে। সার্থক যেন মনের মধ্যে একটা হালকা অনুভব করছে, খুব খুশি হয়েছে। এবার দেখেছি স্রোত ওদের বন্ধুদের সাথে গল্প করতে করতে রাস্তায় বেরিয়েছে কলেজ থেকে। বলছে যে, দেখ সামনে পরীক্ষা, কিঞ্জলের খুব টেনশান হচ্ছে, কি হবে সব যেন নতুন মনে হচ্ছে। তখন স্রোত বলছে, এরকম করে তোরা ভাবছিস কেন, ভালো করে পড়াশুনো কর, ঠিক হবে। মেয়েদের নিয়ে কথাবার্তা উঠেছে, যে মেয়েদেরকে সকলে বলে যে ছেলে মেয়ে সকলেই সমান, কিন্তু আদৌ কি তাই? ছেলে মেয়ে সব জায়গায় সমান হয় না। স্রোত পদে পদে টের পাচ্ছে, ওদেরকে বলেছে, দেখ এটা বাস্তবে হয় না। একটা মেয়ে যদি গাড়ি চালিয়ে চলে যায়, তখন ওই দেখো মেয়ে গাড়ি চালাচ্ছে। তারপরে প্রতিটা পদে মেয়েদেরকেই হেনস্থা করে মানুষজন। তাই এই কথাটা এখনও বলা যায় না ছেলে মেয়ে সব ক্ষেত্রে সমান, যদিও তারাও চেষ্টা করছে, তবে আমাদেরকেও একজন ভালো ডাক্তার হয়ে উঠতে হবে। তোরা সকলে ভালো করে পড়াশুনো কর, আমরা দেখিয়ে দেবো সেই সব নাকুচু লোকগুলোকে যারা বলে মেয়েরা কিছুই পারে না। এরকম ওরা কথাবার্তা বলছে, সেই সময় হঠাৎ সার্থকের গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল। স্রোত ভাবছে কী ব্যাপার, থেমে গেল কেন, চলে গেলেই পারতো। স্রোতকে ডাকছে যে উঠে এসো, ও কিছুতেই যাবে না। বলছে, আমি টিউশনে যাব। বললো, ঠিক আছে আমি তোমাকে পৌঁছে দেবো। বললো, আপনি অত দূর যাবেন কেন, অন্যদিকে তো। বললো, তুমি উঠে তো এসো, আমি ঠিক তোমায় পৌঁছে দেবো। বন্ধুরা সব বলছে, যা না, তোকে ডাকছে, এরকম করছিস কেন? তখন ও বললো, ঠিক আছে কাল তোদের সাথে দেখা হবে, আমি আসছি। গাড়িতে উঠে এলো, দেখছে সার্থকের মেজাজটা খুব ফুরফুরে। অন্য সময় গোমড়া মুখে থাকে, ঝগড়া করে, এখন কথা বলছে, ঝগড়া করছে না। তখন বলছে, স্যার আপনার হয়েছেটা কি, এইরকম খুশি খুশি লাগছে? বলছে, তুমি শুনলেও খুশি হবে, একটা খবর আছে। বলছে, কী খবর? তখন যে কাগজটা পেয়েছিল বিদেশ যাওয়ার, সেইটা ওর হাতে দিয়েছে। তখন দেখছি যে বাইরে যেতে হবে 1 বছরের জন্য। সার্থক বলল, দেখো আমাদের প্রবলেম সলভ হয়ে গেল, এই যে আমরা 1 বছরের চুক্তিতে বিয়ে করেছি, আমি চলে যাব বাইরে, আর তুমি বাড়িতে থাকবে, একা একাই ঘরের মধ্যে থাকবে, পড়াশুনো করবে, তোমাকে বিরক্ত করার কেউ থাকবে না, তুমি খুশি হওনি? ও অবাক হয়ে তাকিয়ে আছে সার্থকের দিকে। বিয়ে করলো, করে যে স্বামীর সঙ্গে থাকবে সেটা আর হলো না, ওদের চুক্তি ছিল 1 বছর পর ছাড়াছাড়ি হয়ে যাবে, আর সেই জন্য সার্থক চলে যেতে চাইছে। তাহলে ও যখন ঘুরে আসবে, এসে বলবে
যে আমাদের মধ্যে বনিবনা হলো না, তাই ডিভোর্স চাই। স্রোত কিছু বলছে না। সার্থক বলছে, অন্য সময় তো বকবক করে আমার মাথাটা খারাপ করে দাও, এখন কোনো উত্তর দিচ্ছ না, কি হলো তোমার? চুপ করে আছে। ওদিকে দেখেছি রায় চলে গেছে নিজের শ্বশুর বাড়িতে। সেখানে ও শাশুড়ি মাকে জানিয়েছিল ও হয়তো কোনো দিন মা হতে পারবে না। ও শাশুড়ি মা সেটা মেনে নিতে পারেনি। ছেলেকে বলছে যে তুই এরকম নিষ্ফলা একটা মেয়েকে নিয়ে সংসার করবি, এটা হতে পারে না, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। ও বলছে, সে কি কথা বলছো মা, আমি ডিভোর্স দিয়ে দেবো, এটা আবার হয় নাকি? বলল, দেখ, যদি জানতাম তোদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, আমি যবে থেকে গেছি এসছি এর মধ্যে তোদের মধ্যে সম্পর্কটাই গড়ে ওঠেনি, কী নিয়ে তাহলে থাকবি? না আছে ভালোবাসা, না কিছু, কোনো রকম করে মিলে জুলে চলছিস। এ থাকে না, ও থাকে না, তোদের মধ্যে তো সেরকম নয় যে একজনের অনুপস্থিতিতে আরেকজন মরে যাচ্ছিস। তাহলে তুই ওকে ডিভোর্স দিয়ে দে, আমি তোর ভালো বন্দোবস্ত করে দেবো, বিয়ে দেবো, একটা বাড়িতে বাচ্চা থাকবে না, তোকে কেউ বাবা বলে ডাকবে না। ও বলছে দত্তক নেবে, কোন ভিখারির বাচ্চাকে নিয়ে আসবে, সেই বাড়িতে থাকবে, আমাদের সম্পত্তি ভোগ করবে, আমি এটা কিছুতেই মেনে নেব না। কিন্তু অনির্বাণ বলছে, কেন তুমি এরকম করে বলছো? সেই সময় দেখেছি ঘরের মধ্যে ঢুকেছে রায়, বলছে, আমি একটু ডিস্টার্ব করছি, আমি অফিস যাচ্ছি, আসতে একটু দেরি হবে, দেরি করে বেরোচ্ছি বলে ও বেরিয়ে যাচ্ছে। অনির্বাণ বলল, তুমি এখনও যাওনি? বলছে, না, এই তো আমি বলে গেলাম। অনির্বাণ এবার চিন্তা করছে, যা, ও রায় কি সব শুনে ফেললো, এবার ও কী মনে করবে? মা যে কেন এলো আমাদের জীবনে, আবার ঝামেলা পাকাতে এলো। আমি চাই না আমাদের মধ্যে ঝামেলা বাড়ুক। আমি তো রায়কে ভালোবাসি। নিজের মনেই ও ভাবছে, আমি কি সত্যি ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না? আমি তো নিজেই বুঝতে পারছি না কেন আমি এই কথাগুলোকে প্রশ্রয় দিচ্ছি। ওর যে বাচ্চা হবে না এটা তো আমি জানতাম, তাও আমি ওকে ভালোবাসি। নিজের মনেই নিজে ভাবছে। দিয়ে ও রাস্তায় বেরিয়ে গেছে। একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বেঁচে গেল। ওদিকে কোয়েল দেখছে যে ওর আগের শাশুড়ি মা ঘুমোচ্ছে, দরজা খুলে দেখে নিল। নীলু বলেছে অনির্বাণের কাছ থেকে টাকা কিছু সরাতে, ও নকল প্রেসক্রিপশান বার করে আনবে, সেই জন্য টাকা দরকার। ও অনির্বাণের ঘরে ঢুকেছে, চাবি খুঁজছে, বালিশের তলা থেকে পেয়ে গেছে, আলমারি খুলেছে, দেখছে ব্যাগের মধ্যে প্রচুর টাকা। মনে মনে ভাবছে আমাকে কিছু কিছু করে টাকা মাঝে মাঝে সরাতে হবে। খানিক টাকা যেই নিয়েছে, সাথে সাথে বেল বেজেছে। ও ভয় পেয়ে গেছে, আলমারিটা ভালো করে লাগাতে পারেনি, চাবিটা ঝুলিয়েই বেরিয়ে গেছে। দরজা খুলে দেখছে অনির্বাণ, থমকে গেছে, বলছে, কী ব্যাপার, তুমি এরকম চমকে গেলে কেন? তখন বলছে, দেখো আমি তো একটু ঘুমোচ্ছিলাম। আর বললো, নমিতাদি কোথায়? নমিতাদি নেই। বললো যে দরজা খুলতে এসেছি। বলছে, তুমি না খুললেও পারতে, আমার কাছে চাবি ছিল, আমি খুলে নিতাম। বলছে, তোমার কি কষ্ট হচ্ছে? বলছে, এরকম ঘুমের ঘোরে হয়, কষ্ট হয়, তুমি সাবধানে থেকো, ওকে বলছে। তখন কোয়েল বলল, আমি এখন একটু ডাক্তার দেখাতে যাব। বলছে, ও তুমি ডাক্তার দেখাতে যাবে? চলো চলো, আজ আমি তো বাড়িতে আছি, তোমাকে নিয়ে যাও। বলছে, না, একেবারেই যাবে না। বলছে, কেন, তুমি সবসময় বারণ করো, যখনই আমি আর রাই যেতে চাই তুমি বলো যে না, যেতে হবে না, কেন তুমি এরকম করো, আমি তো বুঝতে পারি না। ও বলল, দেখো, আমি বরাবর একাই এই সব কাজগুলো করে এসেছি, আমি প্রত্যেকটা দিন লড়াই করে বাঁচি, ডাক্তার যা বলেন নিজে সহ্য করি, নিজের মতো আমি লড়াই করার চেষ্টা করি, আমি চাই না কারুর সাপোর্ট, আমি চাই যে একাই লড়বো, যদি কোনো দিন আমি বিপদে পড়ি তখন তো তোমার কাছে আসবো, তুমি আমারকে কি ছাড়তে পারবে? বলতে চাইছিল যে আগের স্ত্রী ছিল। ওদিকে দেখেছি আড়াল থেকে অনির্বাণের মা সব শুনছে, রাগ করছে, বলল, দেখো, তুমি তো আমার বন্ধু, তাই তুমি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে যখন আমি একা আর পারবো না। তখন বললো, তুমি আমায় বন্ধু মনে করো তো, সেই বিশ্বাসটা আছে তো? বললো, হ্যাঁ, একদম আছে। বললো, আচ্ছা ঠিক আছে। চলে গেল কোয়েল বাইরে। এদিকে রাই অফিসে গেছে, খানিক ভাষা ভাষা কথা শুনেছিল দরজার আড়াল থেকে, যে ওর শাশুড়ি মা অনির্বাণকে কী যেন বলতে চাইছে। কী বলতে চাইলো, আবার কিছু ঝামেলা পাকাচ্ছে, বুঝতে পারলো না। যে ডিভোর্স দেওয়ার কথা বলেছে। অনির্বাণও বুঝতে পারছে না রাই কতটা শুনেছে। সেইখানে ও ভাবছে যে আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব, দিয়ে দেখব কি ঘটেছে না ঘটেছে। সেই সময় ওর বস এসে বলল
যে এক জায়গায় যেতে হবে, কোন সাহিত্যিকের সাথে দেখা করতে হবে। বললো আচ্ছা ঠিক আছে স্যার, আমি করে দেবো। তারপর ও তার বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে স্যারকে ফোন করেছে, স্যার আমি তাহলে আজকে বাড়ি চলে যাই, আর ফাইলটা কাল অফিসে দিয়ে দেবো। বললো আচ্ছা ঠিক আছে। এদিকে কোয়েল সমস্ত কাজকর্ম সেরেছে নীলুর সাথে, এক জায়গায় দাঁড়িয়ে দুজনে কথা বলছে, বলছে যে দেখো তোমাকে সব জোগাড় করে দিলাম, টাকাটা এবার দাও। টাকা দিয়ে দিল। নীলু বলল আমাকে কত ঝামেলা তোমার জন্য পোয়াতে হচ্ছে, আর বেশিরভাগ টাকাটাই চলে যাবে যে ছেলেটা করলো, ও বরাবর এরকম 2 নম্বরই কাজকর্ম করে। বলছে আমি যদি ধরা পড়ে যাই, কোয়েল বলছে। তখন বলল তুমি ধরা পড়বে না, তোমার কোনো চিন্তা নেই, পাকাপোক্ত সব কাজ। বলল আমার এই ডকুমেন্টগুলো খুব দরকার ছিল, যে কোনো মুহূর্তে আমি ধরা পড়ে যেতে পারি, আরও যদি কোনো প্রয়োজন হয়। নীলু বলল তুমি আমায় জানিও, কিছু টাকা আমার জন্য থাকবে তোমার দিক থেকে থ্যাঙ্কস জানানোর জন্য। তখন বললো দেখো আমরা ওপেনলি কথা বলছি, এইভাবে বলা ঠিক না, কে কোথায় দেখে ফেলে। বলছে আরে তুমি ভয় পাচ্ছ কেন, তোমার এক্স হাজব্যান্ডের শালি হঠাৎ দেখা হয়েছে তাই তুমি কথা বলছো। ওদিকে রাই ঠিক ওদের কাছাকাছি দেখেছিল একজন আখের রস বিক্রি করছে, সে আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। বললো একটু ভালো করে বানাও। নীলু ওখান থেকে চলে গেল, কোয়েল বলল যেতে। তারপরে হঠাৎ পেছন ঘুরে দেখছে কোয়েল। রাই ভাবছে কোয়েল এখানে, মুখোমুখি হয়েছে। বলছে কী ব্যাপার কোয়েল তুমি এখানে? বলছে আমি ডাক্তার দেখাতে এসেছিলাম। বললো ডাক্তার দেখাতে, কই বলোনি তো। বলছে হ্যাঁ বলার মতো ছিল না, ডাক্তারবাবু হঠাৎ ফোন করেছিলেন, তাই আমি দেখাতে এসেছিলাম। বললো যে ওষুধ কিনতে হবে, চলো চলো তোমাকে ওষুধ কিনে দিই। বললো না না আমার কিছু লাগবে না, উনি কিছু মেডিসিন চেঞ্জ করে দিয়েছেন। এদিকে মনে মনে ভাবছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। রাই যদি নীলুর সাথে কোয়েলকে দেখে ফেলতো তাহলে বিশাল ঝামেলা হয়ে যেত, কিন্তু ওদের সৌভাগ্যবশত সেই দেখাটা রায়ের হয়ে ওঠেনি। আস্তে আস্তে হয়তো কোয়েল একটা ধরা পড়ার অবস্থায় চলে যাচ্ছে। কোয়েল কি নিজেকে বাঁচাতে পারবে? আমরা সেটাই দেখব, যে কতদিন ও মিথ্যেটাকে চালিয়ে যেতে পারবে। ওদিকে চালাক অনির্বাণের মা নীলুকে বলেছে, একে তো রাই আছে, তারপর আবার খুব চতুর মহিলা ওই অনির্বাণের মা এই বাড়িতে এসছে, সব সময় জেরা করছে, এই সব বলল। এদিকে রাই সে কি করবে? ওর শাশুড়ি মা বলেছে অনির্বাণকে ডিভোর্স দিতে, ও এর কিছুই জানতে পারলো না। সবটা নিয়ে একটা খুব জগা খিচুড়ি অবস্থা। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।